টপিকটার নাম হচ্ছে হাইড্রার অন্তর্গঠন। ভেতরের জিনিসপত্র করব। কি করব বাবা বলো তো? ভেতরের জিনিসপত্র। গত ক্লাসে বাহির দিক থেকে হাইড্রাকে দেখে ফেলেছি না? এবার ভেতরের দিক থেকে দেখব যে হাইড্রা কেমন। আচ্ছা, আমরা সবাই জানি হাইড্রা হচ্ছে দ্বিভ্রূণীয় স্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কারণ ওদের ভ্রূণ অবস্থায় কয়টা দশা থাকে বাবা? দুইটা। কি কি বলো তো বাবা? এক্টোডার্ম আর হচ্ছে কি বাবা বলো তো? এন্ডোডার্ম। হাইড্রাকে ডিপ্লোব্লাস্টিক কেন বলা হয়? কারণ ওদের ভ্রূণের কয়টা স্তর থাকে বাবা বলো তো? দুইটা। একটা হচ্ছে এক্টোডার্ম, আরেকটা হচ্ছে কি বাবা বলো তো? এন্ডোডার্ম। এই যে এক্টোডার্ম আর এন্ডোডার্ম এগুলো হচ্ছে ভ্রূণীয় অবস্থায় থাকে। কোন অবস্থায় থাকে বাবা বলো তো? ভ্রূণীয় অবস্থায়। এবার একটু খেয়াল করো, হাইড্রা যখন আস্তে আস্তে বড় হয়, হাইড্রা আস্তে আস্তে কি হয় বাবা বলো তো? যখন বড় হয় তখন তার ভ্রূণীয় এক্টোডার্ম রূপান্তরিত হয়ে গঠন করে এপিডার্মিস। কি গঠন করবে বাবা বলো তো? এপিডার্মিস। কি বলেছি? পরিণত হাইড্রার দেহে ভ্রূণের এক্টোডার্ম পরিণত হয়ে কি গঠন করবে? এপিডার্মিস। আর এন্ডোডার্ম রূপান্তরিত হয়ে গঠন করবে গ্যাস্ট্রোডার্মিস। কি গঠন করবে বাবা বলো তো? গ্যাস্ট্রোডার্মিস। কি গঠন করবে? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে দেখো বাবা, ভ্রূণীয় অবস্থায় হাইড্রার দেহে কয়টা স্তর থাকে? কি কি? এক্টোডার্ম আর এন্ডোডার্ম। হাইড্রা যখন পরিণত হবে তখন আমি এক্টোডার্ম এন্ডোডার্ম বলবো নাকি এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস বলবো? এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস মানে ত্বক, ডার্মিস মানে কি বাবা বলো তো? এপি মানে হচ্ছে বাহিরে, তার মানে এপিডার্মিস মানে হচ্ছে হাইড্রার বাহিরের দিকের ত্বক বা বাহিরের দিকে। তুমি একটু খেয়াল করো বাবা, আমরা যদি একটু হাইড্রার চিত্রটা যদি একটু দেখি, এখানে এরকম মুখছিদ্র ছিল, দেন এরকম হিউজ কি ছিল? কোষিকা ছিল, তাই না? তার মানে এরকম কোষিকা ছিল না? আচ্ছা, আমরা দেখো হাইড্রার দেহের বাহিরের অংশ কোনটুকু বাবা? এইটুকু না? এই যে এই অংশটুকু না? এবার একটু দেখো বাবা, তুমি যদি তোমার হাত থেকে চামড়া কেটে নিয়ে ইলেকট্রনবীক্ষণ যন্ত্রের নিচে রাখো, তার কি দেখতে পাবা? কোষ। বাট বাহির থেকে কি দেখা যাচ্ছে? সেম ভাবে হাইড্রা বাহির থেকে তো কোষ আর দেখা যাবে না, বাট ওর দেহের বাহিরের দিকের যে কোষগুলো সেগুলো কিসের কোষ বাবা বলো তো? এপিডার্মিসের কোষ। নিঃসন্দেহে ওর দেহের ভেতরের দিকেও কোষ আছে, আছে কি না বাবা বলো তো? সেই কোষগুলো হচ্ছে কিসের বাবা বলো তো? গ্যাস্ট্রোডার্মিস অথবা কিসের কোষ বাবা বলো তো? এন্ডোডার্মিসের কোষ। মানে হাইড্রার দেহের বাহিরের দিকের যে কোষ সেই কোষগুলোকে বলবো এপিডার্মিস, আর ভেতরের দিকের যে কোষ সেই কোষগুলোকে কি বলবো বাবা বলো তো? এন্ডোডার্মিস। কি বলবো বাবা বলো তো? এন্ডোডার্মিস। আমি একটু খেয়াল করো, একটু এদিকে তাকাও। ধরো এটা হচ্ছে হাইড্রার দেহের বাইরের অংশ, এটা হচ্ছে ভেতরের অংশ। তার মানে এই দিকে যে কোষগুলো থাকবে সেগুলো হচ্ছে কার কোষ বাবা বলো তো? বাহিরের দিকে এপিডার্মিসের কোষ, আর ভেতরের দিকে যে কোষগুলো থাকবে সেগুলো কি বাবা বলো তো? গ্যাস্ট্রোডার্মিস। এবার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, দেখতে পাচ্ছো? হাসতেছি কেন বাবা? হ্যাঁ, মুখে হাসি। এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, দেখো এপি হচ্ছে বাহিরের কোষ, গ্যাস্ট্রো হচ্ছে ভেতরের কোষ। দেখো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা কি জায়গা আছে? ফাঁকা জায়গা। নামাজ পড়তে যাবা? যাও। কি জায়গা আছে বাবা? ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। নাম কি বাবা বলো তো? মেসোগ্লিয়া। এটা হচ্ছে অকোষীয় একটা স্তর। কি স্তর বাবা বলো তো? অকোষীয়। মানে এখানে কোনো কি নাই? কোষ নাই। এখানে কোনো কি নাই বাবা বলো তো? অকোষীয় স্বচ্ছ একটা স্তর। তার মানে হাইড্রার দেহের এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে একটা অকোষীয় স্তর থাকে সেটাকে আমরা কি বলবো বাবা বলো তো? মেসোগ্লিয়া। বাট এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এরা কি অকোষীয় নাকি কোষীয়? কোষীয়। নিঃসন্দেহে কোষীয়। বাট এই দুইজনের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি বাবা বলো তো? অকোষীয়। আর ওই অংশটার নাম কি বাবা বলো? কোষ নাই এখানে, কোনোর জন্য সে অকোষীয়। তাহলে ওই দুইটা কোষীয় কেন? কোষ দিয়ে গঠিত না? যে কোনো জীবের দেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে। কোষ দুইটা কোষ দেহের মানে দুইটা স্তরের মাঝখানে জায়গাটা ফাঁকা, সেখানে কিছুই নাই, লাইক ফাঁকা, কিছু নাই। তাহলে ওখানে কোষ নাই, তাহলে তুমি কি সেটাকে কোষীয় বলবা? কোষ নাই থাকতে পারে, নাই তো থাকতে পারে, এমন তো না যে বাধ্যতামূলক যেখানে কোষ কি হবে? থাকতেই হবে। ওই ফাঁকা জায়গাটার নাম কি বাবা বলুন তো? মেসোগ্লিয়া। ফাঁকা জায়গাটার নাম কি? মেসোগ্লিয়া। এবার আসো, জানি অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি গঠন করে? টিস্যু। কি গঠন করে? টিস্যু। অনেকগুলো কোষ একত্রিত হয়ে কি গঠন করে বাবা বলো তো? কোষ গুচ্ছ একত্রিত হয়ে কি গঠন করবে? টিস্যু। অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে টিস্যু তন্ত্র। অনেকগুলো টিস্যু তন্ত্র একত্রিত হয়ে অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তন্ত্র। অনেকগুলো তন্ত্র একত্রিত হয়ে দেহ। আমরা দেখো হাইড্রা, হাইড্রা অ্যাকচুয়াল
টিস্যু বাবা বলো তো তার মানে ওর দেহে কোষ আছে আর অনেকগুলো কোষ মিলে কি গঠিত হয়েছে টিস্যু ওই দিক পর্যন্ত হাইড্রা যায় না তার মানে হাইড্রার দেহে না কোনো তন্ত্র দেখবা না কোনো দেহ দেখবা না দেখবা অঙ্গ না দেখবা টিস্যু বুঝতে পেরেছি হাইড্রার দেহে অসংখ্য কোষ আছে আর সেই কোষগুলো মিলে জাস্ট কি গঠন করেছে বাবা বলো তো টিস্যু তার মানে আমি বলতে পারি না হাইড্রা কোষীয় টিস্যু সংগঠন মাত্রার প্রাণী বলা যায় হাইড্রা কি সংগঠন মাত্রার প্রাণী কোষীয় টিস্যু সংগঠন মাত্রার যেহেতু কোষীয় টিস্যু সংগঠন মাত্রার প্রাণী তার মানে তার দেহে নিঃসন্দেহে কোষ আছে আর অনেকগুলো কোষ মিলে তার দেহে কি গঠন করেছে বাবা বলো তো টিস্যু গঠন করেছে এই যে ভ্রূণের যে স্তরগুলো বললাম এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস এগুলো তো নিঃসন্দেহে কোষের গুচ্ছ এগুলো নিঃসন্দেহে কিসের গুচ্ছ বাবা আর কোষের গুচ্ছ মানে তাকে আমরা কি বলবো টিস্যু বলবো কি বলবো বাবা বলো তো টিস্যু এবার একটু শোনো এই যে হাইড্রার দেহের বাইরের দিকে হাইড্রার দেহের বাইরের দিকে তুমি বাবা এপিডার্মিসের কোষ ভেতরের দিকে সাবডিস ভেতরের দিকে কি পাবা বাবা বলো তো গ্যাস্ট্রোডার্মিসের কোষ তাই না এই যে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এগুলা কি অনেকগুলা কোষের সমষ্টি না এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস একটু খেয়াল করো বাবা তুমি যদি হাইড্রার বাইরের দিকে এপিডার্মিস চিন্তা করো এখানে কি অসংখ্য কোষ না অসংখ্য কোষ কি না বাবা বলো তো তার মানে এটাকে আমি টিস্যু বলতে পারি তার মানে এখানে কি একটা কোষ আছে নাকি হাজার হাজার কোষ আছে হাজার হাজার কোষ আছে এরকম হাইড্রার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসে তুমি কয়েক ধরনের কোষ দেখতে পাবা কি বলেছি বাবা হাইড্রার এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসে আমরা কি দেখতে পাবো কয়েক ধরনের কোষ দেখতে পাবো যে কোষগুলো নিয়ে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস কি হয়েছে গঠিত হয়েছে বুঝেছি নাকি বুঝি নাই বাবা এবার আসো হাইড্রার যে এপিডার্মিস সেই এপিডার্মিসে 7 ধরনের কোষ দেখতে পাবো কয় ধরনের কোষ দেখতে পাবো বলো তো 7 ধরনের হাইড্রার এপিডার্মিসে কয় ধরনের কোষ দেখতে পাবো 7 ধরনের প্রথম যে কোষটা নাম হচ্ছে পেশি আবরণী কোষ নাম কি বাবা বলো তো পেশি আবরণী কোষ প্রথম যে কোষটা সেই কোষটার নাম কি বাবা বলো তো পেশি ইন্টারস্টিশিয়াল কোষ নামটা শুনেছি তাই না ইন্টারস্টিশিয়াল কোষ 3 নাম্বারটা হচ্ছে সংবেদী কোষ কি কোষ বাবা বলো তো সংবেদী কোষ 4 নাম্বারটা হচ্ছে স্নায়ু কোষ কি কোষ স্নায়ু কোষ 5 নাম্বারটা হচ্ছে নিউরোসাইট কি কোষ বাবা বলো তো নিউরোসাইট 6 নাম্বারটা হচ্ছে জনন কোষ 7 নাম্বারটা কি গ্রন্থি কোষ 7 নাম্বারটা কি কোষ বাবা বলো তো হ্যাঁ তার মানে তুমি হাইড্রার এপিডার্মিসে টোটাল কয় ধরনের কোষ দেখতে পাবা এই 7 ধরনের কোষ মিলেই কে গঠিত হয়েছে বাবা বলো তো এপিডার্মিস তার মানে আমি যখন হাইড্রার অন্তর গঠন করব আই মিন অন্তর্ত্বক করব তখন আমাকে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসটা পড়তে হবে বুঝছো আর এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস যখন আমি পড়ব তার মানে আমাকে এপিডার্মিসের এই 7টা কোষ ধরে পড়তে হবে গ্যাস্ট্রোডার্মিস হলো কোষ দিয়ে গঠিত গ্যাস্ট্রোডার্মিস কি দিয়ে গঠিত 5 ধরনের কোষ দিয়ে গঠিত কয় ধরনের কোষ দিয়ে গঠিত 5 ধরনের দুইটা কোষ থাকবে না গ্যাস্ট্রোডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসে কয়জন থাকবে না বাবা বলো তো দুইজন থাকবে না হ্যাঁ গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষের নাম হচ্ছে পুষ্টি কোষ কি কোষ বাবা বলো তো পুষ্টি কোষ পেশি আবরণী কোষের নাম কি বলো তো পুষ্টি কোষ আচ্ছা তার মানে দেখো হাইড্রার দেহত্বক কয়টা ভ্রূণের স্তর নিয়ে গঠিত কি কি বাবা এক্টোডার্ম আর এন্ডোডার্ম এই ভ্রূণীয় এক্টোডার্ম আর এন্ডোডার্ম পরিণত হলে কিসে রূপান্তরিত হয় এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস এই এক্টোডার্ম বা এন্ডোডার্ম অথবা এপিডার্মিস অর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা অকোষীয় জেলিনের স্তর থাকে যেটা নাম কি মেসোগ্লিয়া কি রে বাবা বলো তো মেসোগ্লিয়া এপিডার্মিস কয় ধরনের কোষ দিয়ে গঠিত 7 ধরনের কি কি বাবা পেশি আবরণী কোষ দেখো নামে বোঝা যাচ্ছে একটা হবে পেশি আরেকটা হচ্ছে আবরণী তার মানে এই কোষটা দুইটা কাজ করবে পেশি মাসেল সংকোচন প্রসারণে সাহায্য করে আবরণী মানে দেহের বাইরে কি দিবে আবরণ দিবে 2 নাম্বারটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ 3 নাম্বারটা হচ্ছে সংবেদী কোষ বা সেন্সরি সেল 4 নাম্বারটা হচ্ছে স্নায়ু কোষ বা নার্ভ সেল 5 নাম্বারটা হচ্ছে নিউরোসাইট 6 নাম্বারটা হচ্ছে জনন কোষ 7 নাম্বারটা হচ্ছে গ্রন্থি কোষ বাবা তার মধ্যে এই নিউরোসাইটটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন করলে এটা দিয়ে দিই কোশ্চেন পাস করে দিলাম তোমাদের 10 তারিখে পরীক্ষা হবে না এই যে কোশ্চেন তুমি কতটুকু পড়বো কোন চ্যাপ্টারে আমি যেটা পড়াচ্ছি এটা থেকে আসবে আগে আর কিসের কোষগুলো পড়বো বাবা বলো তো কয় ধরনের কোষ দেখো বাবা বলো তো 7 কয় ধরনের 7 ধরনের আসো সবাই একটু মনোযোগ দিন হ্যাঁ পেশি আবরণী কোষ প্রথম কোষটার নাম কি বাবা পেশি আবরণী কোষ এই সেই পেশি আবরণী কোষ এবার আগে থেকেই বলে দেই ম্যাডাম আপনি এখানে 5টা রাখছেন আমিও কি পরীক্ষা 5টা রাখবো না আপনি এখানে 6টা রাখছেন আমিও কি পরীক্ষায় 6টা রাখবো না তোমার যত কয়টা মন চায় তুমি ঠিক তত কয়টা রাখবা তাহলে আপনি এখানে 5টা 6টা কেন রাখছেন কারণ
না? আচ্ছা দেখেন তো হবে কিনা, আমি ওই বাকি কোষগুলোকে আমাকে এদের মধ্যেই দেখাতে হবে, ওই হিসাব করে 5টা 6টা 7টা 8টা তোমার যতগুলো লাগে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো আমি বলেছি 7 ধরনের কোষ থাকে, আমি কিন্তু একবারও বলি নাই পেশি আবরণী কোষ থাকবে 5টা, ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে 10টা, এরকম কিছু বলেছি? 7 ধরনের মানে এগুলার সংখ্যা যে কোনো কিছু হতে পারে, এগুলা মিলেই কে গঠিত বাবা বলো তো? এপিডার্মিসের কোষ গঠিত। এবার এপিডার্মিসের প্রথম কোষটার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এই সেই পেশি আবরণী কোষ যেগুলার দেখতে অনেকটা কি বাবা বলো তো? নাশপাতির মতো। আমরা নাশপাতি খাই, নাশপাতি দেখেছি না, একটু একটু অংশ একটু চিকন, নিচের দিকে একটু কি থাকে, গোল থাকে, তাই না? চ্যাপ্টা থাকে, তাই না? দেখতে অনেকটা কিসের মতো বাবা বলো তো? নাশপাতির মতো, যার নিচের অংশটা একটু সরু আর উপরের অংশটা একটু কি থাকে বাবা? চওড়া থাকে। যেহেতু কোষ পেশি আবরণী কোষ, কোষ মানে তাদের মধ্যে কি আছে বাবা? সাইটোপ্লাজম। আমরা এখানে চোখ বন্ধ করে আমরা কাকে দিব? সাইটোপ্লাজম। কথা বলি না। আচ্ছা এবার আসো, কোষ মানে কোষের মধ্যে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল থাকবে নাকি থাকবে না? থাকবে। উদ্ভিদ কোষে বড় বড় থাকে, প্রাণী কোষে কি থাকে? ছোট ছোট। এটা একটা কি কোষ বাবা বলো তো? প্রাণী কোষ। মানে এখানেও সেল ভ্যাকিউল থাকবে, বাট উদ্ভিদ কোষের মতো কি থাকবে না? বড় বড় থাকবে না। তার মানে আমি প্রতিটা কোষের ধরে ধরে সেল ভ্যাকিউল দিয়ে দিই। দুইটাই থাকবে না, দুইটার বেশিও থাকতে পারে, দুইটার কমও থাকতে পারে। এলিয়েন দেখানোর জন্য দুইটা। আচ্ছা এবার আসো, কোষ মানে তার মধ্যে নিউক্লিয়াস থাকবে নাকি থাকবে না? থাকবে। অবশ্যই থাকবে। এটা হলো নিউক্লিয়াস। আসলে এলিয়েন ও মিস আপনি তো করছে কি ড্রাগন অনেকগুলো বেশি আবরণী কোষে গেছি। কোষ মানে তার মধ্যে সাইটোপ্লাজম আছে দিয়েছি, কোষ মানে তার মধ্যে কোষ গহ্বর থাকবে দিয়েছি, কোষ মানে তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে দিয়েছি। আরো অনেক অঙ্ক আছে, সেগুলোকে আমার দেখার দরকার আছে? দেখার দরকার নেই। এবার আসো, হাইড্রার এই যে পেশি আবরণী কোষটা, এই পেশি আবরণী কোষের মধ্যে কি বলেছি বাবা বলো তো? পেশি আবরণী কোষের মধ্যে মায়োনিম নির্মিত, কি নির্মিত বাবা বলো তো? মায়োনিম। কি নির্মিত বাবা বলো তো? মায়োনিম নির্মিত একটা সূত্রাকার কি থাকে, মানে সুতার মতো একটা গঠন থাকে, যেটাকে মায়োনিম নির্মিত প্রবর্ধক বলে। কি বলে বাবা বলো তো? মায়োনিম নির্মিত কি বলে বাবা বলো তো? প্রবর্ধক। যেমন এই যে পেশি কোষ থেকে বের হবে এই সূত্রাকার গঠনগুলো কি নির্মিত বাবা বলো তো? মায়োনিম নির্মিত। দেখো একটা পেশি কোষ থেকে মায়োনিম বের হয়ে আরেকটা পেশি কোষের মায়োনিমের সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। এই পেশি প্রবর্ধকগুলো কি নির্মিত? মায়োনিম। মায়োনিম নির্মিত। বের হলো কই থেকে বাবা? কোষের ভিতরে কোষটার থেকে। নামটা কি? বেশি আপনি বুঝতে পেরেছেন নাকি বুঝি নাই? এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এবার আসো, এই পেশি আবরণী কোষের মধ্যে মানে ভেতরে উপরের দিকে, কোন দিকে বাবা বলো তো? উপরের দিকে অসংখ্য মিউকাস গ্রন্থি থাকে। কি গ্রন্থি থাকে বাবা বলো তো? গ্রন্থি মানে সেখান থেকে নিঃসন্দেহে কিছু রস টস কি হবে? নিঃসরণ হবে। তার মানে হবে। কিসের গ্রন্থি থাকে বাবা বলো তো? মিউকাস অসংখ্য কি গ্রন্থি গ্রন্থি। থাকবে? মিউকাস গ্রন্থি থাকবে। হ্যাঁ মিউকাস দানা, মিউকাস গ্রন্থি এক। এবার আসো, প্রতিটা কোষের বাইরে একটা করে আবরণ থাকে, আমরা জানি? জানি কিনা বাবা বলো তো? আমাদের শরীরে যাবতীয় যা কিছু আছে সবার বাইরে মেমব্রেন আছে নাকি নাই? তাহলে এই যে পেশি আবরণী কোষ, এদের বাইরে আবরণ থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে। এদের বাইরে যে আবরণটা সেটা হচ্ছে কিউটিকল নির্মিত আবরণ। কি নির্মিত আবরণ বাবা বলো? কিউটিকল নির্মিত আবরণ। তার মানে দেখো বাবা, দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে পেশি প্রবর্ধক পাচ্ছি। আমার টিস্যু মানে কোষটার নামই হচ্ছে কি কোষ বাবা বলো তো? পেশি আবরণী কোষ। বাবা পেশির কাজ হচ্ছে দেহকে সংকোচন প্রসারণে সাহায্য করে। আমরা সবাই জানি হাইড্রা তার দেহকে কোনো বস্তুর সাথে আটকে রেখে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। এরপর কোনো শিকার বা যে কোনো প্রয়োজনে, চলনের প্রয়োজনে সে তার দেহকে কি করে? এরকম সংকোচনকে প্রসারিত করে। এবার সংকোচন প্রসারণের জন্য যদি তার দেহে মাসল বা পেশি না থাকে, সে কি সংকোচন প্রসারণ করতে পারবে বাবা? এই যে পেশি, সেই পেশিগুলো হচ্ছে কি নির্মিত? মায়োনিম নির্মিত। আর আবরণ মানে তার দেহের বাহিরে একটা আচ্ছাদন দিচ্ছে, যেন কোষগুলা বাহিরের যে কোনো আঘাত টাঘাত থেকে কি পায়? মুক্তি পায়। ঠিক আছে? সেই আবরণটা কি নির্মিত বাবা বলো তো? কিউটিকল নির্মিত। কি নির্মিত বাবা বলো তো? কিউটিকল নির্মিত। তার মানে আমরা কি দেখলাম? পেশি আবরণী কোষ হচ্ছে অনেকটা নাশপাতি আকৃতির দেখতে। প্রতিটা কোষে একটা নিজস্ব নিউক্লিয়াস আছে, বৃত্তাকার নিউক্লিয়াস, এবং প্রতিটা কোষে মায়োনিম নির্মিত কি আছে বাবা বলো তো? পেশি প্রবর্ধক আছে। কি আছে? পেশি প্রবর্ধক, যেটা হাইড্রার দেহকে কি হতে সাহায্য করবে?
সংকুচিত প্রসারিত হতে সাহায্য করবে। আর প্রতিটা কোষের বাহিরে যে আবরণ বা যে লেয়ার, সেই লেয়ারটা কি কিউটিকল নির্মিত বাবা নির্মিত। বলো তো? কিউটিকল নির্মিত। বুঝেছি নাকি বুঝি নাই? বলো সাব্বির। মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধক। এটার নাম হচ্ছে পেশি প্রবর্ধক। এই এটার নাম কি বাবা বলো তো? পেশি পেশি। সুতার মতো অংশগুলোকে প্রবর্ধন বা প্রবর্ধক বলা হয়। এটা কি নির্মিত বাবা বলো তো? মায়োনিম। মায়োনিম নির্মিত। এই গেল কি কোষ বাবা বলো তো? পেশি আবরণী কোষ। কি কোষ? পেশি আবরণী কোষ। এরপর আসো ইন্টারস্টিশিয়াল কোষ। কি কোষ বাবা বলো তো? 2 নাম্বার। 2 নাম্বার কি বাবা বলো তো? ইন্টারস্টিশিয়াল। আচ্ছা, এবার ইন্টারস্টিশিয়াল কোষ পড়ার আগে চিত্রটা একটু পড়ো। এটা একটা পেশি আবরণী কোষ, এটা একটা কি কোষ? পেশি আবরণী কোষ। এটা একটা পেশি আবরণী কোষ, এটা একটা কি কোষ? পেশি আবরণী দেখো কোষ। আবার দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে এই ফাঁকা জায়গা ছিল না? হ্যাঁ। এই ফাঁকা জায়গার মধ্যে গোলাকৃতির কিছু কোষ দেখতে পাচ্ছি। পাচ্ছি। দেখো এখানেও এঁকেছি, তার মাঝখানে আরেকটা কোষ এঁকেছি, বাট তার সেখানেও এঁকেছি। এঁকেছি কিনা বাবা বলো তো? কার ফাঁকে ফাঁকে এঁকেছি? পেশি আবরণী পেশি কোষ। আবরণী কোষের ফাঁকে ফাঁকে। তার মানে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত ক্ষুদ্র গোলাকৃতির কোষগুলোকে কি কোষ বলে? ইন্টারস্টিশিয়াল কোষ। কার ফাঁকে ফাঁকে অবস্থিত? পেশি আবরণী কোষের কোষের। ফাঁকে ফাঁকে অবস্থিত ক্ষুদ্র গোলাকৃতির যে কোষ, সেই কোষগুলোর নাম কি বাবা বলো তো? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে এই যে এই কোষগুলোর নাম কি বাবা? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল। এই কোষগুলোর নামও কি? ইন্টারস্টিশিয়াল কোষ। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? বুঝেছি? আচ্ছা দেখো, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ আমরা বলেছিলাম গত ক্লাসে যে ইন্টারস্টিশিয়াল কোষ চাইলেই যে কোনো কোষে কি হতে পারে? রূপান্তরিত হতে পারে, বা যে কোনো কোষে কি হতে পারে? পরিণত হতে পারে, তাই না? আর এই ইন্টারস্টিশিয়াল কোষ আছে বিধায় হাইড্রার কোনো কি নাই? স্বাভাবিক মৃত্যু নাই। কারণ ও চাইলে হাইড্রার যে কোনো অংশের কি করতে পারে? পুনরুৎপত্তি ঘটাতে পারে। পারে কিনা বাবা বলুন তো? আচ্ছা হ্যাঁ, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই ছাড়া ওর স্বাভাবিক কোনো কি নাই? মৃত্যু নাই। বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো, একটা কথা বলেছে প্রতি 45 দিন অন্তর অন্তর। কত দিন অন্তর অন্তর বাবা বলো তো? 45 দিন অন্তর অন্তর হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তার মানে হাইড্রার দেহের সকল কোষ বলতে আমরা এপিডার্মিসে কয় ধরনের কোষ দেখলাম? 7 ধরনের। গ্যাস্ট্রোডার্মিসে এরকম কোষ দেখবো না? তার মানে প্রতিটা কোষ কোন কোষ দ্বারা প্রতিস্থাপিত হবে? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা কি হচ্ছে? প্রতিস্থাপিত হচ্ছে। কতদিন পর পর বাবা বলো তো? 45 দিন পর পর। এইটা বলেছে বিজ্ঞানী ব্রেন। কে বলেছে বাবা বলো তো? বিজ্ঞানী ব্রেন। BREIN। ওই মাথা না, ঠিক আছে? উনি কি বলেছে? হাইড্রার দেহের প্রতিটা কোষ প্রতি 45 দিন অন্তর অন্তর কোন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় বাবা? ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে অনেকগুলা কোষ যারা প্রতিস্থাপিত হচ্ছে কোন কোষ দিয়ে? ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে একটা কোষ আরেকটা কোষে প্রতিস্থাপিত হচ্ছে, এই ক্ষমতাটাকে বলে টটিপোটেন্সি। কি বলে বাবা বলো তো? টটিপোটেন্সি। হাইড্রার টটিপোটেন্সি ক্ষমতা আছে নাকি নাই বাবা বলো তো? আছে। অবশ্যই আছে। টটিপোটেন্সি ক্ষমতা আছে নাকি নাই? অবশ্যই আছে। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে বাবা? শিওর এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নেই? আচ্ছা হাইড্রার 3 নাম্বার কোষের নাম কি? সংবেদী কোষ। সংবেদী, সেন্সরি সেল। সংবেদ বা উদ্দীপনা গ্রহণ করবে। আমাদের শরীরে আছে না? আমাদের শরীরে যদি বাবা সংবেদী কোষ না থাকতো, আমরা কি বাহিরে তাপ চাপ স্পর্শ কোনো কিছু ফিল না। করতে পারতাম না? আমাদের সংবেদী কোষ কি করতেছে? আমাদের সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে সেটাকে কোথায় পাঠাচ্ছে বাবা? স্নায়ু কোষে পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? স্নায়ু কোষে। দেন স্নায়ু কোষ সেই উদ্দীপনাটা কোথায় নিয়ে যাচ্ছে? ব্রেনে নিয়ে যাচ্ছে। তেমনি হাইড্রা যেহেতু একটা প্রাণী, ওরও তো কি দরকার বাবা বলো তো? ওরও তো কি আছে? উদ্দীপনা আছে। ও তো পরিবেশের উদ্দীপনা কি দেয়? সাড়া দেয়। তা না হলে তোর খাদ্য গ্রহণ বা হচ্ছে হলো শিকার টিকারের কোনো কি ছিল না? প্রয়োজন ছিল না। বুঝতে পেরেছি? এবার হাইড্রা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করবে যে কোষের মাধ্যমে, সেই কোষটার নাম কি বাবা বলো তো? সংবেদী কোষ। সেই সংবেদী কোষও বাবা পেশি আবরণী কোষের ফাঁকে অবস্থান করে। কোন কোষের ফাঁকে অবস্থান করে? সবকটা কোষে পেশি আবরণী কোষের ফাঁকে অবস্থান করে। কি কোষ বাবা বলো তো? এই সেই সংবেদী কোষ। কোন কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত? পেশি আবরণী কোষে। তুমি এখানে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে ভরাট করে দিতে পারো।
সংবেদী কোষ, তাই না? এগুলা কি? এগুলা হচ্ছে সংবেদী রোম। এগুলা কি রোম বলো তো? সংবেদী রোম। এই রোম দিয়ে উদ্দীপনা কোষে আসবে, আবার রোম দিয়ে বের হবে। এখন কথা হচ্ছে রোম দিয়ে বের হয়ে লাভ। এবার প্রতিটি সংবেদী কোষের যে সংবেদী রোম আছে না, তারা স্নায়ু কোষের সাথে সংযুক্ত থাকবে, কারণ সেই সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে পাঠাবে কার কাছে? স্নায়ু কোষের কাছে। কার কাছে পাঠাবে? স্নায়ু কোষের কাছে পাঠাবে না? হাইড্রার স্নায়ু কোষ আছে নাকি নাই? আছে। তার মানে সংবেদী কোষের সাথে কার সরাসরি যোগাযোগ থাকতে হবে বাবা? স্নায়ু কোষের। স্নায়ু কোষ। দেখো বাবা, আমি রোমটাকে বের করে কিন্তু মেসোগ্লিয়াতে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছো? মেসোগ্লিয়াতে নিয়ে চলে আসছি না? এই মেসোগ্লিয়া স্তরে এই যে এভাবে স্নায়ু কোষগুলো কি থাকে? সাধারণ। কোন কোষ সাধারণ থাকে? আর এই যে স্নায়ু কোষের সাথে এই এক একটা স্নায়ু কোষের সাথে আরেকটা স্নায়ু কোষ কি থাকে বাবা বলো তো? সংযুক্ত থাকে। কারণ উদ্দীপনা কি করতে হবে? পরিবহন করতে হবে নাকি হবে না? অবশ্যই হবে। তুমি এখানে আরেকটা সংবেদী কোষ নিয়ে দাও। এই আকাঙ্ক আমি বুঝেছি নাকি বুঝি নাই? কেমন দেখতে? বুঝেছি? সংবেদী কোষ বুঝেছি? তার মানে দেখো এখানে কি বলেছে? এগুলো পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। কিভাবে আছে বাবা বলো তো? সমকোণে। লম্বভাবে আছে না? লম্বভাবে আছে না? সমকোণে এবং বিক্ষিপ্তভাবে। মানে বিক্ষিপ্তভাবে বলতে আমি তো এখানে এঁকেছি, তার মানে কি এখানেই থাকবে? এখানে থাকতে পারে না? এখানে থাকতে পারে না? পারে কি না? পারে। অবশ্যই পারে। এটাই বলেছে। দেখো এখানে কি বলেছে? তবে কোষিকা, হাইপোস্টোম ও পাদচাকতিতে এদের বেশি দেখা যায়। হাইড্রার দেহে তিনটা অংশে আমরা দেখেছি, কোষিকা, হাইপোস্টোম, পাদচাকতি। তিনটাতেই সংবেদী কোষের সংখ্যা কি থাকে? বেশি থাকে। কারণ উদ্দীপনা যে কোনো তার দেহের যে কোনো জায়গা থেকে আসতে পারে। এমন তো কোনো কথা নাই যে হাইড্রার দেহের উদ্দীপনা শুধু কোষিকাতে আসবে। আসবে? তাহলে তো সংবেদী কোষ শুধু কোথায় থাকতো? কোষিকাতেই থাকতো। ও যে কোনো জায়গায় উদ্দীপনা ওর দেহ দিয়ে আসা যাওয়া করতে পারে। এজন্য যে ওর দেহের যে কোনো জায়গাতেই তুমি কাকে পাবা বাবা বলো তো? সংবেদী কোষকে পাবা। বুঝেছো নাকি বুঝিনি বাবা? আচ্ছা, সংবেদী কোষের কাজ কি? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করবে, প্লাস সেই উদ্দীপনাটা কার কাছে পাঠাবে? স্নায়ু কোষের কাছে পাঠাবে। বুঝেছি নাকি বুঝিনি বাবা? আচ্ছা, এরপরে তার মানে দেখো আমরা 3 নম্বরে কোন কোষ করলাম? সংবেদী কোষ। 4 নম্বরে হচ্ছে কি করব বাবা বলো তো? স্নায়ু কোষ। তার মানে দেখো স্নায়ু কোষটাকে একটু তোমাদের বইয়ের ভাষায় যদি বলি, এসব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত। দেখো স্নায়ু কোষটাকে আমি মেসোগ্লিয়ায় রাখছি না? কোথায় রেখেছি? এখন বলা হচ্ছে মেসোগ্লিয়ায় কেন? রিজনটা এখানে তো আমি এখানেও দিতে পারতাম। একটু শুনো বাবা, মেসোগ্লিয়ায় এজন্যই কারণ বাবা এই যে স্নায়ু কোষ থেকে উদ্দীপনা হাইড্রার দেহের ভেতরে ঢুকতে হবে না? ভেতরে মানে কি? গ্যাস্ট্রোডার্মিসে যেতে হবে না? এবার গ্যাস্ট্রোডার্মিসের সাথে আমরা জানি এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অকোষীয় স্তর। মেসোগ্লিয়া। তার মানে এই গ্যাস্ট্রোডার্মিসের সাথে তো এপিডার্মিসের কোনো সরাসরি সংযোগ নাই। আছে কার সাথে? মেসোগ্লিয়ার সাথে। এজন্য স্নায়ু কোষগুলো মেসোগ্লিয়া অবস্থান করতেছে, যেন উদ্দীপনা সে খুব সহজেই মেসোগ্লিয়া থেকে কার কাছে পাঠাতে পারে? গ্যাস্ট্রোডার্মিসে পাঠাতে পারে। বুঝেছি নাকি বুঝি নাই? মেসোগ্লিয়া না অকোষীয় হ্যাঁ, স্তর? অবশ্যই মানে ও কোনো কোষ দ্বারা গঠিত না। জাস্ট তুমি ওর কাছে এপিডার্মিসের কোষগুলো রাখছো। ওর নিজস্ব কোনো কি নাই? কোষ নাই। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? আচ্ছা, এরপরে আসো। 5 নম্বরে ছিল নিলোসাইট। এটা একটু পড়তেছি, এক মিনিট পরে। 6 নম্বরে ছিল কি কোষ বাবা বলো তো? গ্রন্থি কোষ। আর 7 নম্বরে ছিল জননী কোষ। একটু আন্দোলন আছে। আচ্ছা, আমি একটু বলে দেই। আচ্ছা, আমরা যদি হাইড্রার চিত্রটা দেখি, একটু দেখো তো বাবা। হাইড্রার দেহে জনন কোষটা কি হাইড্রার দেহের বাহিরে অবস্থিত না? বাহিরে ছিল না? এটা ছিল শুক্রাশয়, এটা ছিল কি বাবা বলো তো? তার মানে ওর জনন কোষটা কি এই কিউটিকল থেকে বের হবে না? বের হবে। এটা আমাকে আলাদা করে এখানে দেখানোর দরকার আছে? দরকার আছে না বাবা? চিত্রের মধ্যে জনন কোষ দেখানোর দরকার আছে? কেন আছে? আচ্ছা, দেখো কি বলেছে? জনন কোষ কি বলেছে? এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জনন কোষ কয় ধরনের হয়? শুক্রাণু কি বাবা বলো তো? ডিম্বাণু। এগুলাই বলেছে, এখানে আহামরি আর কিছুই নেই। এরপর গ্রন্থি কোষ কি কোষ বাবা বলো তো? গ্রন্থি কোষ। একটু মনে রাখো, গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ তুমি মুখছিদ্র আর পাদচাকতিতে সবথেকে বেশি পাবা। কোথায় কোথায় বাবা? মুখছিদ্র আর পাদচাকতি বাবা। গ্রন্থি মানে সেখান থেকে আঠালো পদার্থ নিঃসৃত হবে। আর আমরা জানি সে পাদচাকতির মাধ্যমে কোনো কিছু সাহায্যে কি করে? নিজেকে যুক্ত রাখে। তার মানে গ্রন্থি কোষের সংখ্যা আমরা সবথেকে বেশি কোথায় পাবো? পাদচাকতির মুখছিদ্রতেও আছে। কোথায় আছে বাবা বলো তো? মুখছিদ্রতেও আছে। কোথায় বাবা বলো তো? পাদচাকতি আর কোথায়? মুখছিদ্রতে। কোন কোষ বাবা বলো তো? গ্রন্থি কোষ। তোমাদের চিত্রতে দেখায়নি। আচ্ছা, দেখানো লাগবে না।
আমি এই যে এটা হ্যাঁ বলছি এটাই তো ক্রস দিয়ে রেখেছি এটাই কিন্তু সাইড তার মানে দেখো এখানে আমরা কি পাইলাম স্নায়ু কোষ কি পেয়েছি বাবা স্নায়ু কোষ পেয়েছি এই কোষটার নাম কি সংবেদী কোষ এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি কিউটিকল না কিউটিকল ওটা এটার নাম কি ক্যাসোপ্রিয়া নাকি কি জানি এটা না না মেসোপ্রিয়া মেসোকাস মিউকাস মিউকাস নাম কি বাবা মিউকাস 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 পিচ্ছিল পদার্থ মিউকাস বস্তু কি গঠন করবে পিচ্ছিল পদার্থ পিচ্ছিল পদার্থ এই মাইলা আই পেয়েছো চিত্রটাকে আমরা কঠিন কিছু না এপিডার্মিসের কোষের সেই চিত্রটা এঁকে দিবা তিনি কি হবে হ্যাঁ আর কিছু বলা থাকবে না এটা আঁকা সম্ভব না এটা কি অসম্ভব কিছু এক কোষ খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ কার বাবা নিডোসাইট হাইড্রা কার হাইড্রা সেই কোষটার নাম কি একটু দেখো বাবা দুইটা পেশি আবরণী কোষের মাঝখানেই অবস্থিত নিডোসাইট কোষ ঠিক আছে একটু শোনো নিডোসাইট কোষে দেখো বাবা আমরা এখানে আলাদা করে কিন্তু কারো গঠন করি নাই জাস্ট একটু হালকা পাতলা কাজ করেছে তাই না বাট নিডোসাইটটা আমাদেরকে ডিটেইলস করতে হবে কি করতে হবে বাবা বলো তো ডিটেইলস করতে হবে তোমরা এত কিছু লিখেছো না লেখার পর একটু আলাদা করে সাইডে নিডোসাইট কথাটা লিখো আমরা একটু নিডোসাইট সম্পর্কে একটু টুকটাক পড়াশোনা করি লিখেছো হাইড্রার পদতল ছাড়া পদতল মানে চিনি পাদচাকতি এটা ছাড়া সব জায়গায় তুমি যে কোষটা পাবে সেই কোষটার নাম কি নিডোসাইট লিখে ফেলো হাইড্রার পদতল ছাড়া খাতাতে লিখো দ্রুত হাইড্রার পদতল ছাড়া বহিতকে এটা কি বহিতকের কোষ না হাইড্রার পদতক ছাড়া বহিতকের সর্বত্র বিশেষ করে লিখেছো বিশেষ করে লিখেছো কোষিকার বিশেষ করে কোষিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বিশেষ করে কি লিখেছো বিশেষ করে কোষিকার পেশি বাবা পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত না পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত কিনা সেটা আগে বলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত লিখেছো গোলাকার ডিম্বাকার বাবা তুমি লিখছো না না লিখে হাসতেছো কোষে আবরণী কোষের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত লিখেছো গোলাকার ডিম্বাকার ডিম্বাকার বা পেয়ালা আকার পেয়ালা 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 মানে বুঝি লিখে কোষকে নিডোসাইট বলে আবার পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোপ্লাস্ট নিডোসাইট বানা নিডোপ্লাস্ট ওরে আল্লাহ রে আল্লাহ পরিস্ফুটনরত পরিস্ফুটন মানে বুঝো না কোটা অক্ষরিত পরিস্ফুটনরত নিডোসাইটকে কাকে নিডোপ্লাস্ট বলে পরিস্ফুটনরত নিডোসাইট এটাই কি সেই নিডোসাইট না পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত তবে পদচাকতিতে কি পাবো না পদচাকতি ছাড়া অন্যান্য অংশে পাবো তবে সবথেকে বেশি কোথায় পাবো কোষিকাতে একটু শুনো এই নিডোসাইটের মেন কাজ হচ্ছে শিকারকে মানে হচ্ছে সে কোনো কিছু শিকার করবে কি করবে বাবা বলো তো খাদ্যবস্তু কি করব শিকার করব খাদ্যবস্তুকে কি করে শিকার করে এবার খাদ্যবস্তু শিকারে সাহায্য করে হাইড্রার কোন অংশ কোষিকা না ওই যে হাতের মতো দেখতে তার মানে নিডোসাইটের কাজই হচ্ছে সে খাদ্যবস্তু বা শিকারকে কি করবে শিকার করবে তার মানে এই কাজটা বেসিক্যালি হাইড্রার কে করে কোষিকা করে না সে কি পদচাকতির সাহায্যে কাউকে শিকার করতে পারবে কখনোই পারবে না তার মানে কোষিকাতে এই নিডোসাইটের সংখ্যা সবথেকে বেশি থাকবে আর খাবার শিকারে যেহেতু পদচাকতির কোনো ভূমিকা নাই পাদচাকতিতে আমরা কোনো কি পাবো না নিডোসাইট পাবো না এবার দেখো বাবা আমি
এই কোষটা দেখতে অনেকটা এমন বাটাবাটি বাটিকুটির মতো। একটু দেখো এটা কাজ কি? দেখো বাবা, এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিছু সূত্র দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছো সূত্র? সূত্রকে কত না? আচ্ছা এবার আসো, অ্যাজ ইউজুয়াল নরমালি নিউরোসাইট কোষটা এমন থাকে, ঠিক আছে? হাইটটাও নরমাল থাকে, ঝুলে থাকে কোনো বস্তুর সাথে। আর এটা কোথায় আছে? কোষিকাতে আছে। কোথায় আছে বাবা? কোষিকাতে পড়েছি না, নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। হ্যাঁ মনে আছে? আচ্ছা এবার আসো, এবার যেটা হয়, হাইড্রা যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন তার কোষটাও কি আছে? নিউরোসাইট স্বাভাবিক। তার যখন কোনো শিকারের দরকার হয় অথবা কোনো শিকার যখন তার সংস্পর্শে আসে, তার মানে কোনো কিছু যখন হাইড্রার দেহের সংস্পর্শে আসবে, হাইড্রার দেহের সংবেদী কোষ আছে নাকি নাই? তাহলে সে সেই উদ্দীপনাটা পাবে নাকি পাবে না? অবশ্যই পাবে। তখন সেই উদ্দীপনার সাহায্যে এছাড়াও শিকারীর দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যেটা হাইড্রাকে শিকারের প্রতি কি করে? আকৃষ্ট করে। কি করে বাবা বলো তো? আকৃষ্ট করে। এবার শিকার যখন ঠিক হাইড্রার কাছে চলে আসবে, কোথায় চলে আসবে বাবা বলো তো? হাইড্রার কাছে চলে আসবে। এই কোষগুলো কিন্তু এই যে হাইড্রার কোষিকার মধ্যে আছে। কোথায় আছে বাবা বলো তো? কোষিকার মধ্যে আছে, তাই না? এর মধ্যে আছে না? আচ্ছা এবার শিকার যখন হাইড্রার কোষিকার কাছাকাছি চলে আসবে তখন এই জিনিসটাকে দেখতে পাচ্ছ বাবা? এটাকে দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে নিডোসিল। এটার নাম কি বাবা বলো তো? নিডোসিল। বন্দুকের ট্রিগার আছে, ট্রিগার চাপ দাও না, যেটা চাপ দিলে কি বের হয়ে আসে? গুলি বের হয়ে আসে। এই নিডোসিলটা ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো। যখন হাইড্রা পরিবেশ থেকে উদ্দীপনা নিবে তখন ওই উদ্দীপনা দ্বারা উদ্দীপিত হবে কে? এই নিডোসিল। সে উদ্দীপিত হয়ে এই নিডোসিলটা কিসের মতো কাজ করবে? ট্রিগারের মতো। সে যখন ট্রিগারের মতো কাজ করবে, এই যে সূত্র সমন্বিত এই বাটিটা দেখতেছো, এই বাটিটা বাইরে দিবে। আমার কথা বুঝেছো? তার মানে একটু খেয়াল করো ভাই, একটু দেখো, বাটিটা ছিল এরকম, এরকম ছিল না? ছিল? আছে কিনা বাবা বলো তো? ট্রিগারে যখন চাপ করবে সে হয়ে যাবে এরকম। কেমন হয়ে যাবে বাবা? উল্টায় যাবে, বের হয়ে যাবে। নিউরোপ্লাস্ট থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আর এই যে সূত্রটা, এই যে পেছানো ছিল, এখন কি হয়ে গেল? বের হয়ে গেল। আমার কথা কি বুঝেছো বাবা? আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা এবার একটু খেয়াল করো, এই যে বের হয়ে গেল উদ্দীপনার জন্য বাবা, এটা কি সেই সূত্রকটা না? পেছানো যে সূত্রকটা, এই সূত্রক থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত হবে যেটার নাম হচ্ছে হিপনোটক্সিন। নাম কি বাবা বলো তো? হিপনোটক্সিন। এইটা শিকার থেকে বিদ্ধ করা, তখন শিকারটা আস্তে আস্তে কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা বলো তো? অবশ হয়ে যাবে। তখন সে এই কোষিকার সাহায্যে শিকারকে পেঁচায়া, এখানে কি আছে ওর মুখছিদ্র, টুস করে কোথায় ঢুকা দিবে? ওর দেহের মধ্যে ঢুকা দিবে। বুঝতে পেরেছি নাকি পারি রে বাবা? এটা আমাদেরকে ডিটেইলস পড়তে হবে, কারণ একটি আদর্শ নিউরোসাইটের গঠন চিহ্নিত চিত্র সহ অঙ্কন করা বাবা খুবই 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 ইম্পর্টেন্ট। নিচে চিত্র জানা লাগবে। না অবশ্যই, এটা কি আহামরি কিছু? তাহলে দুটো পাতি লাগবে? পাতিলই তো, বড় সাইজের পাতিল। সহজ, অনেক সহজ। এটা যখন ডিটেইলস পড়বো তখন আরো জানতে পারবো। আচ্ছা তার মানে নেক্সট ক্লাসে নাম কি? হাইড্রা। হাইড্রা কি? অন্তর গঠন করেছি। আর অবশ্যই অন্তর গঠন করেছি। অন্তর গঠনের কোন ত্বক করেছি? বহিত্বক করেছি না অন্তর্ত্বক করেছি? বহিত্বক। আর বহিত্বকটাকে আমরা কি বলি? এপিডার্মিস। এপিডার্মিস কয় ধরনের কোষে গঠিত? 7 ধরনের। কোষের 6টাই আমরা জেনেছি। আর একটু বাকি আছে নিউরোসাইট। সেই নিউরোসাইটটা আমরা কবে জানবো? নেক্সট ক্লাসে জানবো। তবে শোনো, পড়া কি শুনবো? পড়াটা হচ্ছে এই যে এপিডার্মিসের যে কোষগুলো, বহিত্বকের যে কোষ, চিত্র উইথ লেভেলিং, তার সাথে বই থেকে সবাই পড়ে আসবো। আর একটু কষ্ট করে এই দুইটা চিত্র সবাই এঁকে নিয়ে আসবো। নিউরোসাইটের চিত্র এই যে মাত্র যে এঁকেছি, ব্যাক সাইডেরটা তো দিলাম। চিত্রটা কি করে নিয়ে আসবা?